কোটা ভালো, ঘাপলাবাজি আরও ভালো। এটা ইস্টবেঙ্গলের এই ইউথ ডেভেলপমেন্ট সংক্রান্ত একটা একদম ছোট্ট একটা কথা। আহ, বিগত কয়েকদিন ধরে বেশ কিছু পরিচিত ইস্টবেঙ্গল ফ্যান, কেউ কেউ দেশে রয়েছে, কেউ কেউ বিদেশে রয়েছে, তারা মানে আতঙ্কিত হয়ে অনেকে টুইট করছে আমাকে, যারা ব্যক্তিগতভাবে আমার চেনে তারা হোয়াটসঅ্যাপ করছে যে তারা আতঙ্কিত যে ইস্টবেঙ্গলের ইউথ ডেভেলপমেন্ট সিস্টেমটা যেরকম ছিল মোটামুটি সেরকমই থাকবে, তারা ভাবছে এই মুহূর্তে। মানে যেরকম বিনোবাবু আছেন কোচ হিসেবে, তিনি তেমনই থাকবেন, এবং তিনি যেইভাবে প্লেয়ার নিয়ে আসেন, ধরুন প্রচুর প্লেয়ার নিয়ে আসেন কেরালা থেকে, সেই ব্যবস্থাটা অটুট থাকবে। এবং যেইভাবে বিনোবাবু আর কোয়াদ্রাতবাবু মিলে একসাথে কেরালা থেকে আনা কিছু ছেলেকে অটোমেটিক প্রমোশন দিয়ে দেয়, মানে একটা অটো প্রমোশন, একটা যেন একটা স্ক্রিপ্ট লেখা আছে, সেটা ভেবে তারা আতঙ্কিত। তো আজকেও অনেকে লিখছে আমাকে এসব, মানে এই বন্ধ করতে হবে, সেই বন্ধ করতে হবে, কোটাবাজি বন্ধ করতে হবে। তা আমি বলি কি, দেখুন এই কোটাবাজি থাকা ভালো, এই ঢপবাজি ঘাপলাবাজি আরও ভালো। কাদের জন্য ভালো? যারা মানে ঠিকঠাক ট্যালেন্টেড ছেলে, স্থানীয় লোকাল ট্যালেন্টেড ছেলে। কেন ভালো আমি একটু বুঝিয়ে বলছি, ব্যাপারটা সেই মতন আপনাকে ভাবতে হবে। আমি তো আগেও বলেছি, যখন সিস্টেম ফেল করে, যখন ক্যাওস থাকে, তখন আপনি দুভাবে অ্যাফেক্টেড হতে পারেন। এক, আপনি সেখান থেকে ভেঙে দুমড়ে মুচড়ে পড়ে যেতে পারেন। আর এক, আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারেন। যেমন হয় না, যুদ্ধের বাজারে অনেক ছোট ছোট ব্যবসায়ী অনেক টাকা করে নেয়। যুদ্ধের ইকোনমিক্সে গেলাম না কেন যুদ্ধ হয়, কিন্তু আমি একদম স্থানীয় স্তরে বলছি। আপনার পাড়ার স্তরে দেখবেন, যখন কোনো একটা অশান্তি ঘটে, কেউ কেউ বেনিফিটেড হয়। মানে এমন নয় যে তারা অশান্তিটা ঘটাচ্ছে হয়তো অন্য কোনো শক্তি, কিন্তু ওই ঘটনার ফলে অনেকে বেনিফিটেড হয়। তো যাক গে, মূল বিষয়ে আসি। কেন ভালো, মানে এই ঘাপলাবাজি কোটাবাজি ভালো? ধরুন শ্যামল বেসরা, ঠিক আছে, ইস্টবেঙ্গলে, ও তো অলরেডি আইএসএলে প্রমোটেড হয়ে গেছে। তো এরকম ধরুন আরও একটা ছেলে আছে, ধরুন ধরুন না আছে স্থানীয় ছেলে। এবার আপনি এই সব কোটাবাজির জন্য ধরে নিন যে যেই স্লটটা রয়েছে, মানে যেই রিজার্ভ টিমের বা আরএফডিএল টিমের, তা 60% আপনি ধরে নিন কোটাবাজিতে ভরে গেল। ঠিক আছে, ধরুন এই কেরালার থেকে ছেলে এলো, বা বিভিন্ন মানে উল্টোপাল্টা সোর্স থেকে কিছু ছেলে এলো। তার ফলস্বরূপ কী হবে? 60% আবর্জনায় ভরে যাবে, ঠিক আছে। এবং তাদের মধ্যে ধরলাম 50%কে অটোমেটিক প্রমোশন দিয়ে দেওয়া হবে, যেহেতু তাদেরকে হয়তো সেই শর্তে আনা হচ্ছে যে এজেন্টের সাথে কথা বলে যে তাকে আমি আইএসএল প্রমোট করে দেবো। কেন আইএসএল প্রমোট করলে মোটিভেশন কি, দেখুন দেখুন যে কোনো কাজের পেছনে একটা মোটিভেশন থাকে, তাই তো। তো মোটিভেশন হচ্ছে, একটা আনকোড়া ছেলেকে আপনি যখন আইএসএলে প্রমোশন দেবেন, তখন তার একটা একটা তার একটা ন্যূনতম একটা স্যালারি হাইক তো হবেই। মানে সে যখন ধরুন যখন আরএফডিএলে খেলছে, যা তার স্যালারি, আর সে যখন আইএসএলে প্রমোটেড হয়ে গেল, তার স্যালারিতে একটা ফারাক হবে, মানে একটা পজিটিভ একটা ইনক্রিজ হবে। তো সেখান থেকে ধরুন অনেকে বেনিফিটেড হতেই পারে যারা এই ব্যাপারটার সাথে ইনভলভড। তো ধরলাম ওরকম কিছু লোককে প্রমোট করে দেওয়াই হবে। বেড়ালের বাচ্চাকে মানে এই চিতাবাঘের বাচ্চা বলে বিক্রি করে দেওয়া হবে। মানে যেমন অনেক সময় ছোটোবেলা একবার হাতিবাগান ওই গালিব স্ট্রিটে গেছিলাম চিল কিনতে, চিল না বাজ পাখি কিনতে। তো তারপর দেখলাম অনেকেই বলছে, দাদা এটা এই পাখিটা চিলের বাচ্চা, মানে বাজ পাখির বাচ্চা নয়, চিলের বাচ্চা। তো আলটিমেটলি কিছুই কেনা হয়নি। এরকম হয়, মানে কুকুরের উল্টোপাল্টা পেডিগ্রি বিক্রি করে দেওয়া হয় গালিব স্ট্রিটে, আপনি যদি ঠিকঠাক করে না চেনেন জানেন। ওরকমই বিড়ালের বাচ্চাকে ধরুন চিতাবাঘের বাচ্চা বলে নেওয়া হবে ইস্ট বেঙ্গলে, আবার তাকে আইএসএলে প্রমোট করে দেওয়া হবে। তো তারপর আপনি দেখবেন সে মানে চিতাবাঘের মতন না চিল্লে সে কিছুদিন বাদে ম্যাও ম্যাও করছে। তো আপনি বুঝে যাবেন, তখন তাকে আপনি সরিয়েও দেবেন। তো এরকম হয়, মানে আপনি দেখুন, মানে যাদেরকে তোলা হয়েছে তারা অনেকেই ঝরে পড়ে গেছে, যারা এখনও পড়েনি এইভাবে তারা ঝরে পড়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে যে কম্পিটিশানটা কমে যাচ্ছে, মানে যারা ধরুন যোগ্য ব্যক্তি তারা তো সংখ্যায় কম সুযোগ পাচ্ছে, কিন্তু যারা সুযোগ পাচ্ছে তাদের কাছে কিন্তু এটা একটা মোক্ষম সুযোগ। ধরুন আপনার টিমে 10 জন আছে, 10 জনই দারুণ ছেলে, তাহলে আপনি যদি প্লেয়ার হন, মানে ওয়ান অফ দোজ 10, তা আপনার কাছে 9 জনের সাথে আপনাকে কম্পিট করতে হবে।
তো এখন আপনাকে কী করতে হচ্ছে, ধরুন আপনি শ্যামল বেশরাম মতন একটা ছেলে ধরুন, হ্যাঁ, বা ধরুন দেবজিৎ রয়, তো আপনার কম্পিটিশানটা কমে গেল, কেননা আপনার আউট অফ 9 ধরুন 5-6টা হচ্ছে কোটা কেস, এবং তারা প্রত্যেকেই মানে ওই জোলোমাল, মানে ওই বেড়ালের বাচ্চা যাকে চিতাবাঘ বলে আনা হয়েছে এবং যাকে প্রমোশন হয়তো দিয়ে দেওয়া হবে। তো অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আপনার কাছে তো একটা হিউজ একটা সুযোগ, আপনার 2-3 জনকে বিট করলেই আপনি প্রমোশনটা পেয়ে যাবেন। তো সেই জন্য বলছি, যারা স্থানীয় ছেলে যারা সুযোগটা পাচ্ছে তাদের কাছে কিন্তু এটা একটা বিশাল একটা অ্যাডভান্টেজ। শুধু তাদের একটা জিনিসই করতে হবে, সেটা স্থানীয় যারা প্রমোশন পেয়ে গেছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য, এবং যেটা আমি বারবার বলে এসেছি আমার বিগত সব অডিওতে, মানে সেই লিস্টে প্রত্যেকে আছে, মোহিতোষ রায় থেকে শুরু করে শ্যামল থেকে শুরু করে তন্ময় দাস, সায়ন, প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য, যে প্রত্যেককে কিন্তু একটা করে স্থানীয় লোকাল পার্সোনাল কোচ রাখতে হবে। মানে প্রাইভেট টিউশন যেটা হয়, ধরুন আপনি সরকারি স্কুলে পড়েন বা কোনো একটা ইংরাজি মিডিয়ামে পড়েন বেসরকারি স্কুলে, সেখানে টিচার কিছু পড়ায় না, হয়তো আসে রোজ কিন্তু সেরকম সক্ষম নন টিচার, তো সেক্ষেত্রে আপনাকে তো প্রাইভেট টিউশন নিতেই হয়। আমার পরিচিত অনেক ছেলেই আছে, একটা ইস্ট বেঙ্গল ফ্যান আছে স্টুডেন্ট, সে প্রচুর কোচিং করে, মানে প্রাইভেট কোচিং। তো কেন কোচিং করায়? নিশ্চয়ই যাদের কোচিং করায় তারা নিজেরা পড়তে পারে না, বা তারা যেখানে যে প্রতিষ্ঠানে পড়াশোনা করে সেখানকার শিক্ষকরা ততটা সক্ষম নন, বা তাদের মধ্যে অতটা সততা নেই বা নিষ্ঠা নেই, তাই এই প্রাইভেট টিউশনের ব্যাপার রয়েছে, তাই তো? নয়তো কেন লাগবে? আপনার যদি স্কুলের শিক্ষক যদি ঠিকঠাক করে পড়ায়, বা আপনি যে কলেজে পড়ছেন, তাহলে তো দরকার নেই প্রাইভেট টিউশন। প্রাইভেট টিউশন তখনই দরকার যখন প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা ধসে পড়ে। তো ধরে নিন না তাই হয়েছে, মানে যারা ধরুন এই মোহিত, শ্যামল, এরা যে পড়াশোনা করেছে স্কুল কলেজে, সব দারুণ টিচারের মাধ্যমে পড়েছে, পড়ে তো নি, তো এরা তো ব্যক্তিগত জীবনে প্রাইভেট টিউশন নিয়েছে হয়তো, তো এখন এদেরকে ফুটবল জীবনেও নিতে হবে। আর বাইরের ছেলেদের ক্ষেত্রে কি প্রবলেমটা বলছি, এই যে এদেরকে তো মানে এই ধরুন এই বেড়ালের বাচ্চাকে চিতাবাঘের বাচ্চা বলে নিয়ে আসছে, এনে কি করছে, এদেরকে ধরুন একটা হোটেলে রাখছে যদি আইএসএল স্কোয়াড হয়, বা এদেরকে কোনো একটা গেস্ট হাউসে রাখছে, ওই কসবার ওখানে যেখানে ইস্ট বেঙ্গলের একটা বাড়ি কেনা আছে, তারপর এদেরকে মাঠ একটা ভাড়া করা হচ্ছে, মাঠে হয়তো 2 ঘন্টা অনুশীলন হয়, সন্ধ্যাবেলা হয় বা সকালে হয়, বাকি সময় কিছু হয় না। যারা ধরুন বাইরের ছেলে পিলে, তারা তো কলকাতা চেনে জানে না, তারা ওই 2 ঘন্টা যেই ক্লাব থেকে যে ব্যবস্থা করে সেইটুকু সময় তারা অনুশীলন করে, বাকি সময় ওই ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া বা জিমে যাচ্ছে, এই করছে, মানে ফুটবলের চর্চাটা হচ্ছে না। আপনারা ধরুন যে কোনো পেশাতে, আপনারা ধরুন স্টুডেন্ট, স্কুলে পড়েন, নিশ্চয়ই আপনারা শুধু দিনে 2 ঘন্টা পড়াশোনা করেন না, বা আপনি যদি ধরুন চাকরি করেন, তো নিশ্চয়ই আপনি দিনে 2 ঘন্টা কি 3 ঘন্টা চাকরি করেন না, একটা 8 ঘন্টা চাকরি করেন, বা আপনি যদি স্টুডেন্ট হন তো 2 ঘন্টার থেকে অনেক বেশি পড়াশোনা করেন। কিন্তু এই ফুটবলারদের ক্ষেত্রে কী হচ্ছে, এদের প্রাথমিক পেশা হচ্ছে ফুটবল, কিন্তু এরা ফুটবলের পেছনেই সময়টা কম দিচ্ছে, 2 ঘন্টা হয়তো ম্যাক্সিমাম দিচ্ছে, তার মধ্যে জামা প্যান্ট ছাড়া ওই আন্ডারওয়্যার চেঞ্জ ফেঞ্জ এই করতে করতেই জানি না, আলটিমেটলি হয়তো মাঠে হয়তো 1.5 ঘন্টা থাকে, অ্যাকচুয়াল ফুটবলটা খেলে, বাকি সময় মানে এনিথিং বাট ফুটবল। তো এখানে একটা হিউজ অ্যাডভান্টেজ হয়ে যাচ্ছে, যেহেতু বাইরের রাজ্য থেকে আসা করা সব ছেলেরা, ওরা তো কলকাতা কিছু চেনে জানে না, ওই বিনোদ স্যার নিয়ে আসছে এদেরকে, আর বিনোদ স্যার নিজেও কিছু জানে না, কোয়াদ্রাস স্যারও জানে না কিছু, তো ওই বিনোদ স্যারের ওই 1.5 ঘন্টার ওই ঢপের চপ কোচিং নিচ্ছে এরা, মানে থ্রু ক্লাব কোচিং, যেখানে তারা কিছুই শিখছে না ধরুন। আর যারা স্থানীয় বাঙালি কোচ আছে তারাও সেরকমই, মানে বিনো স্যারের মতনই, তারা আবার বিনোকে খুব পুজো করে, পূজনীয় স্যার বিনো স্যার। তো যাকে মানে এরা ওই ক্লাব কোচিং কিছুই শিখছে না বেসিক্যালি, বাঙালি ছেলেরাও কিছুই শিখছে না, যার যেই ক্লাবের যেই আয়োজিত যে কোচিংটা হচ্ছে জুনিয়রদের জন্য। কিন্তু অ্যাডভান্টেজ যেটা বললাম সেটা হচ্ছে যে এরা যদি ব্যক্তিগত কোচ রাখে, যেটা ধরুন ইতিমধ্যেই শ্যামল বেস্টার আছে, কার্তিক কিস্কুর কাছে কোচিং নিচ্ছে, যেহেতু পান্ডুয়া থেকে উঠে এসছে, পান্ডুয়ার লোক। আর আপনার সৌভিককে তো আপনি জানেনই, ও ছোটোবেলার যে কোচ রঞ্জন ভট্টাচার্য তার কাছে কোচিং নিচ্ছে। তো এই স্থানীয় যারা ছেলে আছে, সে তন্ময় ধরুন, এরা প্রত্যেকে আশা করি যদি ব্যক্তিগত কোচ রাখতে পারে তারা এরা অনেকটা এগিয়ে যাবে, কেননা বাইরের রাজ্য থেকে আনা ছেলেরা এরা কিছুই করতে পারবে না, কেন প্রথমত এরা মেধার ভিত্তিতে আসছে না, এরা আসছে একটা চ্যানেলের ভিত্তিতে, জ্যাক করে নিয়ে আসা হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে এরা আসার পরেও এরা এগোনোর এদের পথটুক মানে খুবই কঠিন, দুর্গম, তার কারণ হচ্ছে এরা যার আন্ডারে কোচিংটা নিচ্ছে, ক্লাব কোচিং, তারা খুব একটা কোচিংটা জানে না। আর এদের পক্ষে সম্ভবও নয় কলকাতায় এসে দুম করে একটা কোথাও মাঠ জোগাড় করা। স্থানীয় ছেলেদের ক্ষেত্রে কি সুবিধা, যেটা আরেকটা করতে হবে স্থানীয় ছেলেদেরকে,
যারা হয়তো আইএসএলে প্রমোটেড হয়েও গেছে, শ্যামল মৈতোষ, তাদের ক্ষেত্রেও বলবো ওই হোটেলে থাকা চলবে না। ক্লাবের সাথে তোমরা করো, তোমরা আলোচনা করো, একটা ক্লাবকে বলো একটা ওই হোটেলের আমাদের রাখতে তো একটা খরচ আছে, একটা ন্যূনতম খরচ একটা 5 স্টার হোটেলে রাখা, একটা মোটামুটি অতটা না হলেও হচ্ছে অনেক কম টাকা দিয়ে দাও এদেরকে। কিন্তু ধরুন নিউ টাউন বা সল্ট লেক বা মেগা সিটি যে কোনো একটা জায়গাতে এদেরকে মানে একটা ঠিকঠাক অ্যাপার্টমেন্টে ভাড়া নিয়ে থাকতে হবে, এবং আশপাশে যাতে খেলার মাঠ থাকে। কেন ধরুন প্রাইভেট টিউটার সে হয়তো কিছু ড্রিলস দিল, মানে কিছু ফুটবল রিলেটেড ড্রিলস, মানে আমি ওই পাম্পিং বলছি না, পাম্পিং দ্য আয়রন না, সেটা অন্য বিষয়, কিছু দিল, তো সেইটা সবসময় তো টিচার এসে করবে না। তাকে হয়তো বললো তুই কাল এই শ্যামল কালকে 2 ঘন্টা এই জিনিসটা করবি, অনুশীলন করবি, তাই অনুশীলনটা করবে কোথায়? এবার আপনার যে এই নিউটন মেগাসিটি আছে না, এখানে প্রচুর খেলার মাঠ আছে, আমি দেখেছি, আমার পরিচিত অনেক ইস্টবেঙ্গল ফ্যান ওদিকে থাকে, তো যখন কলকাতায় যাই তো তাদের সঙ্গে দেখা করি অনেকের সাথে, তো সেই সূত্রে ওই দিক ওই চত্বরটা মোটামুটি দেখা আছে, প্রচুর ভালো ভালো খেলার মাঠ আছে। তো এরা কিন্তু সেই সুবিধাটা নিতে পারবে, এই সেই মাঠে ব্যক্তিগত অনুশীলন করে, এটা খুবই দরকার, পার্সোনাল ট্রেনিং, ফুটবল ট্রেনিং। তো সেই জন্য আমি বলবো শ্যামল, মহিতোষ, তন্ময় এরা প্রত্যেকে যারা প্রমোশন পেয়েছে বা আগামী দিনে স্থানীয় ছেলে যারা প্রমোশন পাবে, ওই হোটেলে থাকার দরকার নেই ভাই। যদি তুমি জীবনে প্রতিষ্ঠিত হও, নিজের পয়সায় প্রচুর হোটেলে থাকতে পারবে, কলকাতায় কেন, বিদেশে গিয়ে অনেক হোটেলেই থাকতে পারবে, কিন্তু এখন তোমার প্রায়োরিটি হওয়া উচিত প্রতিষ্ঠিত হওয়া জীবনে। ওই জন্য ওই হোটেলের দেওয়া প্রোটিন খাবার, হোটেলের দেওয়া ওই লাক্সারি বেড তোমার দরকার নেই, তোমার দরকার একটা সুস্থ পরিবেশ। তো সেই জন্য সল্ট লেকে হোক বা নিউটন মেগাসিটিতে হোক, মেগাসিটিতে আমার তো বেশ ভালোই লাগে ওই জায়গাটা, বিদেশ বিদেশ লাগে। তো এই মেগাসিটির ওদিকে কোথাও একটা ফ্ল্যাট নিয়ে নাও। এই মুহূর্তে তোমার বিশাল বড় মানে ফ্ল্যাট নিয়ে একা থাকার কোনো দরকার নেই, তুমি তো আর উল্টোপাল্টা কাজকর্ম করবে না, তো বন্ধুরা মিলে মানে প্লেয়াররা মিলে 3-4 জন মিলে একটা ভালো জায়গায় একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে নাও, ভাড়া করো, শেয়ার করো। ইয়াং প্রফেশনালসরা তো তাই করে, যারা ধরুন কলকাতার ছেলে নয়, বাঙালি ছেলে বা অন্য রাজ্যের ছেলে যারা সল্ট লেক নিউটাউনে কাজ করছে আইটিতে, তারা তো এইভাবেই থাকে, শুরুতে কে আর অত মাইনে পায়, বা শুরুতে কে অনসাইড থেকে টাকা কামিয়ে কলকাতায় ফেরে, তো ওইভাবেই তো থাকে এরা। তো ওরা থাকতে বলে সব ইঞ্জিনিয়ার, ডাক্তার ফাক্তার, ইয়াং প্রফেশনালস থাকতে বলে, তোমরা কেন পারবে না? তোমরা তো এখনো প্রতিষ্ঠিত হওনি। প্রতিষ্ঠিত হওয়ার পর নিউটাউনে নিজেই কিনে নেবে একটা নিজের জন্য একটা অ্যাপার্টমেন্ট, কিন্তু আপাতত তোমার প্রায়োরিটি হওয়া উচিত টু ডু এভরিথিং হুইচ উইল এনেবল ইউ টু এস্টাবলিশ ইউর সেলফ অ্যাজ আ ফুটবলার। তো সেই জন্য তোমার যেটা দরকার হচ্ছে, তোমরা ওই হোটেলটাকে বিদায় দাও, টাটা বাই বাই, যখন ট্যুরে যাবে তখন থাকবে ক্ষণ, কিন্তু ক্লাবকে বলো ওখান থেকে কিছু টাকা আমাদের দিয়ে দাও, সেই নিয়ে একটা ভালো থেকে একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নাও। আর তোমরা ঠিকঠাকভাবে চললে কলকাতাতেই চিরকাল থাকতে পারবে, এবং কলকাতাতেই ইস্টবেঙ্গলের হয়ে আজীবন খেলতে পারবে। তো সেই জন্য এই মুহূর্তে ঠিকঠাক করে একটা ভাড়া নাও, ঠিকঠাক কোচ রাখো, রোজ অনুশীলন করো, ফাটিয়ে অনুশীলন করো, কেউ তোমাদের আটকাতে পারবে না। আর ওই যে কোটা বেসিক্যালি তোমাদেরই সাহায্য করছে, কিছু ভুসিমালের সাথে কম্পিট করছো, কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয় ওদেরকে হারিয়ে দেওয়া। চলো, গুড লাক, সবাই ভালো থাকো।